ओम नमः भगवते वासुदेवाय नमः। ओम नमः भगवते वासुदेवाय नमः। कृष्ण गोविंद साधिके शरण्य त्र्यंबक गौरी नारायणी नमस्ते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्ते 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्ते 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 नमो नमः। कृष्ण हरे सर्वमंगले मंगले शिवे सर्वार्थे साधिके शरण्य त्र्यंबके गौरी नारायणी नमस्ते। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्ते 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्ते 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 नमो नमः। এদিকে খুলনা অন্তপুরে মা ভগবতী পূজা করার জন্য রত রয়েছেন। আর ওদিকে ধর্মপতি সদাগর তার মন্ত্রী সভা করতে নিজ রাজ্য সবের দিকে করছেন
আমি বহুদিন যাবৎ বাণিজ্য যাত্রায় যাইনি, তাই আমি মনস্থির করেছি আমি অতি শীঘ্রই শৃঙ্খল দ্বীপে বাণিজ্য যাত্রায় যাব। তাই যাও যাও, তোমরা আমার বাণিজ্য তৈরি প্রস্তুত করবে, তোমরা আমার শব্দ ডিঙ্গা তৈরি প্রস্তুত করে দেবে এবং যে সব দ্রব্য আমি বাংলা থেকে শৃঙ্খল দ্বীপে নিয়ে যাব বাণিজ্য করার জন্য, সেই সব দ্রব্য তোমরা চাপিয়ে দেবে আমার সেই শব্দ ডিঙ্গা তৈরিতে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে মহারাজ, আপনার কাছে ধৈর্য রইল। আমরা চললাম আপনার শব্দ ডিঙ্গা তৈরি প্রস্তুত করার জন্য। ওদিকে ধনপতি সদাগরের শব্দ ডিঙ্গা প্রস্তুত করার জন্য তার মন্ত্রী সেনাপতি সভাসদগণ ছুটে গেলেন। আর এদিকে ধনপতি সদাগরের প্রথম স্ত্রীর হরা তার সঙ্গীদেরকে নিয়ে নিজ রাজপ্রাসাদের দিকে করছেন আগমন। করি পাতে আরে সোনাতে করি পাতে মাসে মাসে লাগে আছে মেলা। লাগবে কে ভাই পুরুলিয়া বটে। মাসে মাসে লাগে আছে মেলা। ও বাবা ঝুমর কাহে জুড়াই মনের জ্বালা। মাসে মাসে লাগে আছে মেলা। মাসে মাসে লাগে আছে মেলা। ও দাদা
যাকে ভালোবাসায় সে দেখালো সে ওই ভাবলি যাকে ভালোবাসায় সে দেখালো সে মাধ্যমকে গেলি ফেলে রে লিখতে যায় মাধ্যমকে হয়ে গেলি ফেলে রে ভালোবাসাই দিল মন ফেলে রে ভালোবাসাই দিল মন
সঠিক সময় তুমি রাজপ্রাসাদে এসে উপস্থিত হয়েছ। আমি চাইছিলাম অন্তঃপুরে তোমার সভা কক্ষে যাওয়ার জন্য, কিন্তু তুমি যখন এসেছো রাজপ্রাসাদে আমার যাওয়ার আর প্রয়োজন পড়েনি। তাই শোনো লহনা, যে কথাটা আমি তোমাকে বলতে চাই, আমাদের পূর্বপুরুষ সকলেই ব্যবসা বাণিজ্য করে তাদের নিজের জীবন জীবিকা নির্বাহ করেছে। তাই আমিও মনস্থির করেছি অতি শীঘ্রই আমি সিংহল দ্বীপে বাণিজ্য যাত্রায় যাব। তাই এই রাজ্যের ভার আমি তোমার হাতে অর্পণ করে দিয়ে আমি বাণিজ্য যাত্রায় যাব। অগর স্বামী দেবতা আমার, মা মঙ্গল চণ্ডীর দয়ায় আমাদের খুলনা আজ ৫ম মাসের গর্ভবতী। তার গর্ভের সন্তান প্রসব হোক, তারপর তার মুখ দেখে তুমি যাবে বাণিজ্য করার জন্য। কি আনন্দের কথা তুমি আমায় শোনালে লহনা, যে আনন্দের কথা শোনার জন্য এতদিন যাবৎ আমার কর্ণকুহর অধীর আগ্রহে অপেক্ষা করছিল, সেই আনন্দের কথা তুমি এতদিন পরে আমাকে শোনালে লহনা। তুমি এতদিন পরে সেই কথা আমাকে কেন শোনালে লহনা? অগর স্বামী দেবতা আমার, আমি চাইছিলাম যে এই কথা তোমাকে শোনাবো না, কিন্তু বাধ্য হয়ে আজকে তোমাকে এই কথা শোনাতে হলো। শোনো লহনা, এতদিন পরে তুমি আমাকে এই আনন্দের কথা যখন শোনালে, কিন্তু আমি তো থাকতে পারছি না লহনা। কারণ ওই যে তাকিয়ে দেখো আমার শব্দ নিউনাতরি প্রস্তুত হয়ে গেছে, আমাকে যেতেই হবে লহনা, বাণিজ্য করার জন্য আমাকে যেতেই হবে। কিন্তু খুলনাকে আমি দেখতে পাচ্ছি না। খুলনা কোথায় রয়েছে? খুলনা তো মা মঙ্গল চণ্ডীর পূজা করায় ব্যস্ত রয়েছে। ওই যে অন্তঃপুরে মা মঙ্গল চণ্ডীর পূজা করায় ব্যস্ত রয়েছে। বারবার তুমি মা মঙ্গল চণ্ডীর কথা বলছো। আমি শিবের উপাসক হইব, শিব ভিন্ন অন্য কোন দেবতাকে আমি বিশ্বাস করি না। আমার রাজ্যে এই পূজা বন্ধ করো, নতুবা শোনো খুলনা, তুমি পূজা বন্ধ করো, নতুবা তোমার ঘটে আমি কোলাঘাত করলাম। স্বামী দেবতা আমার, তুমি কি করলে স্বামী? শুভ কাজে যাওয়ার সময় এভাবে তুমি অশুভ কাজ করলে, মা মঙ্গল চণ্ডীর ঘটে তুমি পদাঘাত করলে। শোনো রহনা, আমি প্রথমেই বলেছি আমি অন্য কোনো দেবতাতে বিশ্বাস করি না। আমি শিবের উপাসক, শিবের পূজা ছাড়া আমি অন্য কোনো দেবতার পূজা করব না, এবং আমার রাজ্যে আমি অন্য কোনো দেবতার পূজা হতেও দেব না। তাই শোনো রহনা, আমি চললাম সিংহল দ্বীপে বাণিজ্য করার জন্য। খুলনাকে তুমি দেখো, এবং খুলনার গর্ভে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তবে তার নাম রাখবে তুমি সীমন্ত, এবং তার গর্ভে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তবে তার নাম রাখবে তুমি শ্রীমতী। এই আমার আদেশ, এই আমার নির্দেশ। আমি এখন আসি লহনা, আমি এখন আসি। মা মঙ্গল চণ্ডী, তুমি আমার স্বামীকে রক্ষা করো মা। আমার স্বামীকে ভুলে আমার স্বামীকে তুমি রক্ষা করো। চলো বোন খুলনা, আমরা অন্তঃপুরে। ওদিকে মা মঙ্গল চণ্ডীর ঘটে লাথি মারার জন্য
নিয়তির লেখা কেউ কোনোদিন খণ্ডন করতে পারে না। মা মঙ্গলচণ্ডীর ঘটে লাঠি মারার জন্য গণপতি সদাগরের সপ্ত ডিঙ্গা তরি সমুদ্রে ডুবে গেল। গণপতি সদাগরের সমস্ত ধন সম্পদ সিংহল দ্বীপের রাজা লুণ্ঠন করে তাকে অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছে। এদিকে যথা সময়ে 10 মাস 10 দিন পর খুল্লনার গর্ভ থেকে পুত্র সন্তানের জন্ম হয়েছে। আজ তার 14 বছর পূর্ণ হয়েছে। সীমন্ত পাঠশালা থেকে সোজা রাজপ্রসাদের দিকে করছেন আগমন। ধনী তোমার ভোলা যাই গো, ধনী তোমার ভোলা যাই গো। আকাশে তারা আরে বাবা আকাশে তারা আরে বাবা তারা গুনিলে গুনা যাই গো, ধনী গুনিলে গুনা যাই গো। ধনী তোমার ভোলা যাই গো, ধনী তোমার ভোলা যাই গো। সীমন্ত পাঠশালা থেকে সোজা রাজপ্রসাদের দিকে করেছিলেন আগমন। আর এই সীমন্তের ভূমিকায় আপনাদের আলোক ভাষিত মহানমন্ত্রী যিনি চৌরিত্র পরিবেশন করে দেখাবেন সে হলো দুর্যোধন মাতর চৌর সম্প্রদায়ের পক্ষ থেকে জেলার সুনাম ধন্য জনপ্রিয় নৃত্যশিল্পী বিপ্লব সিং সর্দার।
हल्का नाली बाजी को हल्का नाली काला काला था बुधो भर तेरा तो है बुधो भर तेरा तो है और नाई हो बुधो भर तेरा तो है बुधो भर तेरा तो है और नाई हो
আমি আর কিছুতেই সহ্য করতে পারবো না। প্রতিনিয়ত আমার স্কুলের সহপাঠীরা আমাকে জানো সন্তান মেয়ে জন্ম বলে তারা আমাকে ঘৃণা করছে, এমনকি তারা আমার মাতাকে দ্বিচারিণী কলঙ্কিনী বলতেও দ্বিধাবোধ করছে না। এই অপমান আর আমি কিছুতেই সহ্য করতে পারছি না। তাই তো আজ আমাকে আমার মায়ের কাছে জানতেই হবে দুটি প্রশ্নের উত্তর। আজ আমাকে যেমন করেই হোক আমার মায়ের কাছে জানতে হবে। কেন বলবে না লোকে আমাকে বেজন্মা? কেন বলবে না তারা আমার মার কলঙ্কিনী? আজ 14 বছর হলো আমি এখন পর্যন্ত আমার পিতার দর্শন পেলাম না, অথচ বাড়িতে আমার দুটি মা তারা প্রতিনিয়ত মাথায় সিঁদুর পরে রয়েছে, হাতে তাদের শাখা পোলাও, অথচ আমার পিতার গন্ধ আমি দেখতে পেলাম না। কিন্তু আজকে আমাকে জানতেই হবে, আজকে আমাকে জানতেই হবে আমার পিতা কোথায়, কে আমার পিতা, কে বা আমার জোর গর্ভধারিণী মা। কিন্তু মাকে তো আমি দেখতে পাচ্ছি না। তাই তো মাকে আজ আমি রাজপ্রাসাদে ডেকে নেব। কোথায় রয়েছে মা? মা গো, ওরে পুত্র শ্রীমন্ত, মা গো, ওরে পুত্র শ্রীমন্ত, চল অন্তঃপুরে চল। মাগো আজ আমি কিছুই খাবো না মা, আজ আমি অন্তঃপুরেও যাবো না, এমনকি আমি জল পর্যন্ত গ্রহণ করবো না মা। যতক্ষণ পর্যন্ত না তুমি আমার প্রশ্নের উত্তর দেবে ততক্ষণ পর্যন্ত আমি জল পর্যন্ত গ্রহণ করবো না। এ তুই কি বলছিস সোনা মানিক আমার? কেন তুই জল পর্যন্ত গ্রহণ করবি না বাচ্চা? বললা বাচ্চা, কেউ কি তোকে কিছু বলেছে? মাগো আমার অন্তরের ব্যথা প্রতিনিয়ত আমাকে স্কুলের সহপাঠীরা যারো সন্তান বলে তারা ঘৃণা করে মা, এমনকি তোমাকেও তারা দ্বিচারিণী কলঙ্কিনী বলে মা। তাই তো আজ আমার দুটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে মা। বলো মা আমার গর্ভধারিণী মা কে? ও এই প্রশ্ন জানিস বাচ্চা, তোর গর্ভধারিণী মা হলো খুলনা, আমি হলাম তোর সৎমা। ও কিন্তু আমি কোনোদিন তো বুঝতে পারলাম না মা তুমি আমার সৎমা বলে। আর একটা প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে মা। কোনোদিন কোনো ছেলে তার মায়ের কাছে যে প্রশ্ন করেনি, আজ আমি বাধ্য হয়ে তোমাকে সেই প্রশ্ন করবো মা। বলো মা আমার পিতাকে। ওরে পুত্র তুই যখন 5 মাসের গর্ভে ছিলিস বাচ্চা, তখন তোর পিতা গেছে সিঙ্গল দ্বীপে বাণিজ্য করার জন্য, এখনো পর্যন্ত ফিরে আসেনি। কেউ বলে তার সপ্তদিকটা তরি নাকি সমুদ্রে ডুবে গেছে, আবার ইদানিং শুনতে পাই তাকে নাকি শালিবান রাজা অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছে। মাগো কি দুঃখের কথাই না তুমি আমায় শোনালে মা? আমাকে যেতেই হবে মা, আমাকে যেতেই হবে। যদি আমার পিতা জীবিত রয়েছে তাহলে তোমার কলঙ্কিনীর দায় থেকে মুক্ত করার জন্য, তোমার সিঁদুর ফিরিয়ে দেওয়ার জন্য আমাকে যেতেই হবে মা সিঙ্গল দ্বীপে। তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন সফল হয়ে ফিরে আসতে পারি মা। আমার এই দুগ্ধের ঋণ আমি যেন শোধ করতে পারি মা, আমার এই দুগ্ধের ঋণ যেন আমি শোধ করতে পারি। মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে ভালো বাসা পুত্র তোমারই পৃথিবীতে
সহ্য করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বুকের এক এক ফোঁটা দুগ্ধ খাইয়ে তার শিশুকে মানুষ করে মৃত্যুকালে মায়ের চোখের আশাটাকে পুত্রের কাছ থেকে অথচ 14 বছর ধরে তুমি তোমার হৃদয়ে যে দুঃখ চাপা দিয়ে রেখেছো মা, আজকে যখন তুমি আমার কাছে সেই দুঃখের কথা প্রকাশ করেছো তখন আমাকে যেতেই হবে মা। পারবে পারবে তোকে তুই এই বয়সে পারবে সিঙ্গল দ্বীপে যেতে? আমার মন চাইছে না বাচ্চা তোকে সিঙ্গল দ্বীপে যেতে দেওয়ার। তুই যদি আমার কাছে থাকিস তাহলে আমি যে যত দুঃখ ভুলে যাই বাচ্চা, আমি যত দুঃখ ভুলে যাই। মাগো মাগো তোমার দুঃখের ঋণ শোধ করতে আমাকে যেতেই হবে মা। আমি যাবো মা, তুমি আমায় আশীর্বাদ করো মা। আমি যেন সফল হয়ে ফিরে আসতে পারি মা, আমি যেন সফল হয়ে ফিরে আসতে পারি। আইরে সোনা বুকতে আয় নাচে নাচে রে, আইরে সোনা বুকতে আয় নাচে নাচে রে। তোর খুশিতে আমরা খুশি, তোর হাসিতে আমরা হাসি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি। আইরে সোনা বুকতে আয় পৃথিবীর সমস্ত সুখ আমি পেয়ে থাকি না, তাই তো আমি বারবার করে জোরে বিধির কাছে বলে থাকি না, যদি আমাকে এই পৃথিবীতে পুনরায় জন্ম দাও তাহলে যেন তোমার গর্ভেই জন্ম পাই না, তাহলে যেন তোমার গর্ভেই জন্ম পাই। বিধির কাছে রাজা শিখায়, বিধির কাছে রাজা শিখায়, জনগণ বলে এই মায়েরই বলে দেব আবার তীরে, আমি এই মায়েরই বলে দেব আবার মারে। মাগো তুমি তোমার চোখের জল মুছে ফেলো না, তুমি আমায় হাতের মুখে বিদায় দাও মা। ওরে পুত্র তুই যখন যাবি বাচ্চা, যদি কোনোদিন বিপদে পড়িস তাহলে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করিস বাচ্চা, মা মঙ্গলচণ্ডী অবশ্যই তোকে রক্ষা করবে। মা গো মা জননী বিদায়, জননী ওদিকে সীমন্ত তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সিঙ্গল দ্বীপের দিকে যাত্রা করলো তার পিতাকে উদ্ধারের জন্য। আর ওদিকে সিঙ্গল দ্বীপের রাজা শালিবার তার মন্ত্রী সেনাপতি সৈন্য সামন্তদের নিয়ে নিজ রাজপ্রাসাদের দিকে করছেন
সেনাপতি সৈন্যগণ, আমার রাজ্যের ধন সম্পদের লোভে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য থেকে গুপ্তরা আমার রাজ্যে প্রবেশ করছে। তাই তোমরা কেউ অতি সতর্ক হয়ে আমি মহারাজের কাছে যাবো, মহারাজের কাছে যাবো, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। শোনো রে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, আমার রাজপ্রাসাদের বাইরে এত চিৎকার চেঁচামেচি কিসের? যাও যাও তোমরা দেখে নিয়ে এসো আমার রাজপ্রাসাদের বাইরে এত চিৎকার চেঁচামেচি কিসের? মহারাজ এই যুবক জোর করে আমাদের রাজপ্রাসাদে প্রবেশ করার চেষ্টা করছিল মহারাজ, তাকে দারোয়ানরা ধরে ফেলেছে। তাই যুবক দারোয়ানদের সঙ্গে তর্কাতর্কি গতকায় ব্যস্ত ছিল মহারাজ, তারই এত গন্ডগোল শোনা যাচ্ছিল মহারাজ। বলো যুবক, কিবা তব নাম, কোথায় তব ধাম, কিবা হেতু সিংহল লিপে তব আগমন? মহারাজ নাম মোর সীমন্ত ধাম উজ্জয়িনী, বাণিজ্য করার লাগে সিংহল দ্বীপে আসিয়াছি আমি। বাণিজ্য করতে এসেছো? এই বয়সে তুমি বাণিজ্য করবে? জানো যুবক, বাণিজ্য করতে গেলে আমার রাজ্যে তোমাকে কর দিতে হবে, তাকে তুমি জানো? হ্যাঁ মহারাজ, বাণিজ্য করতে হলে কর দিতে হবে। আমি নিশ্চয়ই কর দেবো মহারাজ, আমি নিশ্চয়ই কর দেবো। শোনো যুবক, তুমি এই মাত্র বললে তুমি নাকি বাংলা থেকে এসেছো। বাংলা থেকে আজ থেকে 14 বছর পূর্বে একজন এসেছিল, সে নাকি সমুদ্রে কমলে কামিনী রূপ দর্শন করেছিল। তুমিও কিছু আশ্চর্য জিনিস লক্ষ্য করেছো? হ্যাঁ মহারাজ, ঠিক বলেছো মহারাজ। আমিও বাংলা থেকে আসার পথে সমুদ্রে কমলে কামিনী রূপ দর্শন করেছি মহারাজ। আসলে যুবক, তুমিও সেই একই কথা বলছো, কমলে কামিনী রূপ দর্শন করেছো। সমুদ্রে আবার কমল হতে পারে নাকি? তার উপরে আবার সুন্দর নারী মূর্তি তুমি লক্ষ্য করেছো। এ কোনোদিন হতে পারে না। পারবে যুবক? পারবে তুমি আমাকে দেখাতে? নিশ্চয়ই পারবো মহারাজ। আমি যখন দেখেছি তখন আপনাকেও দেখাতে পারবো। চলুন মহারাজ, আপনি আমার সঙ্গে চলুন, আমি অবশ্যই আপনাকে কমলে কামিনী রূপ দর্শন করাবো। জানি যুবক, জানি তুমি ভুরি মিথ্যা কথা বলছো আমার সঙ্গে। তুমি নিশ্চয়ই কোন রাজ্যের গুপ্তচর। আমার রাজ্যের ধন সম্পদের লোভে তুমি এখানে এসেছো। তুমি বাণিজ্য করার জন্য আসনি, তাই তো তুমি মিথ্যা কথা বলছো। বলো যুবক, এখন তোমার সত্য পরিচয় বলো, নতুবা এর পরিণতি কিন্তু ভয়াবহ হতে পারে যুবক, এর পরিণতি কিন্তু ভয়াবহ হতে পারে। মহারাজ, আমি যা বলেছি সত্য বলেছি মহারাজ, সত্য বই, মিথ্যা বলিনি। আবার তুমি মিথ্যা কথা বলছো। তুমি তো মিথ্যা কথা বলেছো। তুমি বললে কমলে কামিনী তুমি দর্শন করেছো, কিন্তু আমাকে তো কমলে কামিনী দর্শন করতে করাতে পারলে না। শোনো বন্ধুগণ, এই যুবককে তোমরা বেতলা ঘাট করতে নিয়ে যাও উত্তর মথানে নিয়ে গিয়ে এর কাঁটা মুন্ড নিয়ে আসবে আমার কাছে। এই কাঁটা মুন্ড নিয়ে আসবে আমার কাছে।
আমি আর কিছুতেই সহ্য করতে পারবো না। তোমরা আমায় ছেড়ে দাও, আমি ফিরে যাবো আমার মায়ের কাছে, আমি ফিরে যাবো। ছেড়ে দেবো? কিছুতেই তোমাকে ছেড়ে দেবো না। শোনো শোনো যুবক, এখনো যদি তোমার বাচ্চা আছে তাহলে তুমি সত্য কথা বলো, বিবাহ তোমার না, বিবাহ হেতু শিকল দিতে তবু আগমন। আমি যা বলেছি সত্য বলেছি, সত্য বই মিথ্যা বলিনি। ছেড়ে দাও তোমরা আমাকে, আমি পুনরায় ছেড়ে দেবো, ছেড়ে দেবো তোমাকে। মহারাজের নির্দেশ আমাদেরকে মানতে হবে, তোমার কাটা মুন্ড আমাদেরকে নিয়ে যেতে হবে। শোনো শোনো সৈন্যগণ, আর বিলম্ব না করে তোমরা যাও, তোমরা যাও, জল্লাদকে ডেকে নিয়ে এসো। আমি কিছুতেই সহ্য করতে পারছি না। তুমি তুমি আমায় ছেড়ে দাও জল্লাদ, তুমি আমায় দয়া করো। জল্লাদের কাছে কোনো দয়া মায়া নেই যুবক। তুমি রাজাকে মিথ্যা কথা বলেছ, তার ফল ভোগ তোমাকে করতেই হবে। তোমার কাটা মুন্ড আমাদেরকে নিয়ে যেতে হবে। জল্লাদের কাছে কোনো দয়া মায়া নেই। मेरो मेरो जवाब रे, मेरो मेरो जवाब रे, ओ मेरो नया मारे रे, जवाब रे। তুমি আমাকে মুক্ত করে দেবে, তুমি আমাকে মুক্ত করে দাও। মুক্ত করে দেবো? ওরে যুবক, কিছুতেই তোমাকে মুক্ত করে দেবো না। ওরে জল্লাদ, ওরে জল্লাদ, তোমার দুটি পায়ে পড়ি, তুমি আমায় ছেড়ে দাও। আমাকে যেতে দাও আমার পিতার কাছে, আমাকে যেতে দাও আমার মাতার কাছে, তুমি আমায় ছেড়ে দাও। হাতে ধরি পায়ে ধরি রে, বললাম তো যুবক, আমার কাছে কোনো দয়া মায়া নেই। রাজার নির্দেশ আমাকে মানতে হবে। তুমি সত্য কথা যখন বলছো না, তখন তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমি যত মানুষ হত্যা করেছি, মৃত্যুর পূর্বে তাদের শেষ ইচ্ছা জানতে চেয়েছি। আমিও জানতে চাই তোমার শেষ ইচ্ছা কি, আমিও জানতে চাই তোমার শেষ ইচ্ছা কি। মনে পড়েছি, মনে পড়েছে আসার সময় মা আমাকে বলেছিল, যদি কোনোদিন বিপদে পড়িস বাচ্চা, তাহলে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করিস। করে জল্লাদ, করে জল্লাদ, একবার আমাকে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করতে দাও, একবার আমাকে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করতে দাও। মা গো, মা মঙ্গলচণ্ডী
তুমি আমায় দয়া করো না, তুমি আমায় রক্ষা করো না, তুমি আমায় দেখা দাও না। তুমি আমার এই যুবককে ছেড়ে দে। শোনো শোনো মন্ত্রী সেনাপতিগণ, আর কাল বিলম্ব না করে এই যুবককে তোমরা হাড়ির কাছে তুলে দাও, এই যুবককে তোমরা হাড়ির কাছে তুলে দাও। আমার কি হলো? আমার শরীরের সমস্ত শক্তি কেমন যেন দুর্বল হয়ে আছে। এই বুড়ি কি যেন বিড় করে মন্ত্র উচ্চারণ করছে, আর আমার হাতের থেকে আমার কর্ম হতে পড়ে গেল। আমি বহু মানুষ হত্যা করেছি, কিন্তু কোনোদিন তো এইরূপ হয়নি। আমার হাতের শক্তি কেমন যেন দুর্বল হয়ে আছে। আমি শরীরে কোনো জোর পাচ্ছি না। যাও যাও সৈন্যগণ, তোমরা মহারাজকে খবর দাও, আমি এই যুবককে কিছুতেই হত্যা করতে পারবো না। আমি এই যুবককে কিছুতেই হত্যা করতে আমার নির্দেশ তুমি অমান্য করেছো কেন? কেন তুমি এই যুবককে হত্যা করতে পারবে না? মহারাজ, আপনার নির্দেশে আমি হাজার হাজার মানুষ হত্যা করেছি মহারাজ, কিন্তু কোনোদিন এইরূপ ঘটেনি মহারাজ। মহারাজ, আমার হাতের স্পর্শ হাত থেকে ঘটে পড়ে গেল মহারাজ। আমার শরীরের শক্তি কেমন যেন দুর্বল হয়ে আছে। ওই যে সামনে দাঁড়িয়ে রয়েছে ওই বুড়ি কি যেন বিড়বিড়ি করে মন্ত্র উচ্চারণ করছে, আর আমার শরীরের শক্তি কেমন যেন দুর্বল হয়ে আছে। কোন অলৌকিক শক্তি বারবার যেন আমাকে আঘাত করছে মহারাজ। কোন অলৌকিক শক্তি বারবার যেন আমাকে আঘাত করছে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, অথচ কোন অলৌকিক শক্তি আমাকে আঘাত করছে মহারাজ। কোন অলৌকিক শক্তি আমাকে আঘাত করছে। শোনো জল্লাদ, তোমার এই মিথ্যা কথা আমি শুনতে চাই না। শোনো সৈন্যগণ, এই বুড়ির পরিচয় আমি জিজ্ঞাসা করছি। যদি সত্যি করে বলে তাহলে ঠিক, নতুবা ওই বুড়িকেও আমরা হাড়ি কাছে তুলে দেবো। বলো বুড়ি, কিভাবে তুমি এসেছো এই শ্মশানে? বলো, তোমার পরিচয় দাও। ওরে রাজা শালিবান, এই যুবককে তোরা ছেড়ে দে। এই যুবক তো কোনো অন্যায় করেনি। না, ওকে আমরা ছেড়ে দেব না।
তুই এখান থেকে ফিরে যা, নতুবা তোকেও আমরা তুলে দেবো হাড়ি কাটে। মহারাজ, এই বুড়ির শক্তিতে আমরা তাকে পারলাম না মহারাজ। আমাদের শরীরেও কেন কোনো শক্তি নেই মহারাজ, আমাদের শরীরেও কোনো শক্তি নেই, কোনো অলৌকিক শক্তি যেন আমাদের খুব আঘাত করছে মহারাজ। ঠিক বলেছ, ঠিক বলেছ সৈন্যগণ, আমাকেও তো কোনো অলৌকিক শক্তি আঘাত করছে। এই বুড়ি কোনো সাধারণ বুড়ি নয়, এই বুড়ির কাছ থেকে জানতে হবে এই বুড়িকে। বলো বলো বুড়ি, কি বা তোমার পরিচয়? ওরে শালিবান, ওরে শালিবান, এই যুবককে তুই ছেড়ে দে, এই যুবককে তুই ছেড়ে দে। এই যুবক যা বলেছে সত্য বলেছে, সত্য বলবে তা বলেনি। না, ওই যুবক আমাকে কমলে কামিনী রূপ দর্শন করাতে পারেনি, পাবে না কোনদিন। তুই কমলে কামিনী রূপ দর্শন পাবে না। তুই যে পাপ করেছিস সেই পাপ চক্ষু দিয়ে কমলে কামিনী রূপ দর্শন করতে কোনদিন পারবে না। তুই বহু নিরপরাধ মানুষকে হত্যা করেছিস, বহু নিরপরাধ মানুষকে অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছিস। সমস্ত বন্দীদের মুক্তি করে দে, আর এই যুবককে ছেড়ে দে। এই যুবকের হাত ধরে তুই কমলে কামিনী রূপ দর্শন পাবি। পাবো পাবো আমি কমলে কামিনী রূপ দর্শন। আজ থেকে 14 বছর পূর্বে এসেছিল উজ্জয়িনী থেকে এক রাজা, সেও আমাকে কমলে কামিনী রূপ দর্শন করাবো বলেছিল, পারিনি। তাই তো আমি অন্ধকার কারাগারে তাকে বন্দী করে রেখেছি। ঠিক বলেছি, সেই অন্ধকার কারাগারে যাকে বন্দী করে রেখেছি সেই হলো এই যুবকের পিতা। তাকে তুই অন্ধকার কারাগার থেকে ছেড়ে দে, আজকে পিতা পুত্রে মিলন করিয়ে দে। পিতা পুত্রের হাত ধরে তুই কমলে কামিনী রূপ অবশ্যই দর্শন পাবি, কমলে কামিনী রূপ অবশ্যই দর্শন পাবি। ওরে মন্ত্রী সেনাপতিগণ, যাও তোমরা অন্ধকার কারাগারের সমস্ত বন্দীদের মুক্তি করে দেবে, আর সেই অন্ধকার কারাগার থেকে এই যুবকের পিতাকে নিয়ে আসবে। এই যুবককে আমি মুক্তি করে দিলাম। আজ আমি পিতা পুত্রে মিলন করিয়ে দেব, আজ আমি পিতা পুত্রে মিলন করিয়ে দেব। তুমি আমাকে বাঁচতেও দেবে না, আমি তো বেশ অন্ধকার কারাগারে ছিলাম। তুমি আবার আমাকে উত্তর পশ্চিমে কেন নিয়ে এসেছো? তুমি আমাকে আর বাঁচতেও দেবে না। শোনো বন্ধু, শোনো বন্ধু, আজ আমি তোমাকে মুক্ত করে দেব। যে কথার জন্য আমি তোমাকে আজ 14 বছর বন্দী করে রেখেছিলাম, সেই কথার পুনরাবৃত্তি আবার ঘটেছে তোমার পুত্রের মুখে। তুমি নাকি দেখেছিলে সমুদ্রে কমলে কামিনী, তোমার পুত্র এসেছে, তোমার পুত্র বলছে সে নাকি কমলে কামিনী রূপ দর্শন করেছে। আমার পুত্র কে? আমার পুত্র কোথায়? আমার পুত্র? পিতা, পিতা আমি তোমার পুত্র, আমি সীমন্ত পিতা। সীমন্ত, মনে পড়েছে, মনে পড়েছে আমি রহনাকে বলেছিলাম যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তবে তার নাম রাখবে তুমি সীমন্ত। সীমন্ত, তুই এসেছিস বাছা, তুইও কমলে কামিনী রূপ দর্শন করেছিস। মনে পড়েছে, মনে পড়েছে আমি যে ভুল করেছিলাম সেই ভুলের সাজা আমি পাচ্ছি। শোনো শোনো সৈন্যগণ, আমার বন্ধুকে তোরা শৃঙ্খল থেকে মুক্ত করে দাও, আমার বন্ধুকে তোরা শৃঙ্খল থেকে মুক্ত করে দাও। আজ আমি পিতা পুত্রের মিলন করিয়ে দেব, আজ আমি পিতা পুত্রের মিলন করিয়ে দেব। এসো এসো সীমন্ত, আমার হৃদয় বক্ষে এসো। আমি যে ভুল করেছি সেই ভুল আর পুনরায় করবো না। আমরা দুজনে মিলে প্রাণ ভরে মা মঙ্গল চণ্ডীর পূজা করব, প্রাণ ভরে মা মঙ্গল চণ্ডীর পূজা করব। আমার
गौरी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण उत्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु सत्यरूपेण उत्थिता नमस्तस्यै 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 नमो नमः सर्वमंगले मंगले शिवे सर्वाधिष्ठानिके शरण्यत्रापके गौरी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण उत्थिता नमस्तस्यै 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 नमो नमः মহামান্য সুধীর মন্ডলী মাতৃমন্ডলী ও আমার স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা প্রখ্যাত শিল্পী স্বর্গীয় উস্তাদ দুর্যোধন মাতর এবছরের নতুন পালার হলো এখানে সমাপন তাই সমস্ত দর্শককে শতকোটি নমস্কার জানিয়ে বিদায় দিলাম নমস্কার 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 জয় শিব শম্ভু জয় মা দুর্গা রাধে রাধে জোহার জোহার ধন্যবাদ।